সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত একটি ভিডিও। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক কিছু আপনারা জানতে পারবেন, বুঝতেও পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের টপিকটি হলো আইন প্রণয়ন কিভাবে করে এবং ভূমি আইন কি বাতিল হয়ে যাচ্ছে কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্যাসিস্ট সরকার, স্বৈর শাসক, ছাত্র আন্দোলনের একটি বড় বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে। এই সরকারের পতন হওয়ার পর থেকে নানাজনে আমাকে প্রশ্ন করে জানতে চান দেশে এবং বিদেশে থেকে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন যে 2023 নামে যে আইনটি পাশ হয়েছিল এই সাবেক সরকারের আমলে, সেই আইনটি কি বাতিল হয়ে যাবে কিনা বা বাতিল হয়ে গেছে কিনা, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিটা আইনেরই কিছু ভালো এবং কিছু খারাপ দিক থাকে, তেমনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনেরও অনেক ভালো দিক রয়েছে যেগুলো জনগণের খুবই কাজে আসবে জমি জমার বিষয়। এখন কথা হচ্ছে সেই আইনের সেই বিষয়গুলো, সেই ধারাগুলো কার্যকরী হয়েছে কিনা, কতটুকু কার্যকরী হয়েছে, বা বিগত সরকার কি সেই ধারা অনুসারে কার্যক্রম পরিচালনা করেছিল, নাকি মানুষকে হ্যারাসমেন্ট করেছিল, ঘুষ বাণিজ্য করেছিল, দুর্নীতি করেছিল। আসলে সত্যি কথা বলতে ওরা দুর্নীতিই করেছিল। তখন এই আইনটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্টই করেনি। ইমপ্লিমেন্ট করলে মানুষের উপকারী আসতো। এখন এই আইনটি সংশোধন হবে না বাতিল হবে সেটা জনগণের উপরে ডিপেন্ড করবে। জনগণ যদি মনে করে যে এই আইনটি জনগণের জন্য খুবই উপকারী তাহলে সেটি থাকবে, আর যদি জনগণ চায় তাহলে এই আইনটি বাতিল হয়ে যাবে। কেননা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জনগণের কত পাওয়ার, তারা কি করতে পারে। একটি দেশের সরকার স্বৈরশাসককে কীভাবে তারা সে একটি স্বৈরশাসকের পতন ঘটালো আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত কিভাবে তারা দমন পীড়ন এবং বন্দুকের গুলির সামনে শত শত ছাত্র জনতা আত্মাহুতির মাধ্যমে একটি স্বৈরশাসকের পতন ঘটিয়ে নতুন একটি সরকারের নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসলো। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটাকে সংস্কার করবে। যেখানে যেখানে অনিয়ম রয়েছে, যেখানে যেখানে দুর্নীতি রয়েছে, তদ্রূপ এই ভূমি খাতেরও যেখানে যেখানে দুর্নীতি অনিয়ম রয়েছে, করাপশন রয়েছে, সেই জায়গাগুলোতে হাত দেবে। এবং যেহেতু এই সেক্টরের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস তথা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার, সেহেতু এখানে একটি বড় ধরনের পরিবর্তন আসবে এবং স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি। এখন আসা যাক যে আসলে আইন, এই ভূমি আইনটি কি বাতিল হবে কিনা বা বাতিল করে দেওয়া হবে কিনা, সেটা আগেই বলেছি যে এটা জনগণের উপর ডিপেন্ড করে। এবং এই আইন বাতিল করা কিন্তু এত সহজ নয়। যে কোনো আইনই, যে আইন প্রণয়ন করতে যেমন কষ্ট হয়, অনেক কিছু ধাপ স্টেপ পার হতে হয়, তেমনি আইন বাতিল করতেও কিছু ধাপ অতিক্রম করতে হয়, স্টেপ অতিক্রম করতে হয়। তাহলে দেখা যাক যে কিভাবে আইন প্রণয়ন করা হয়। আইন প্রণয়ন সংসদের মাধ্যমে করতে হয়। আইন প্রণয়নের বিষয়টি 1973 সাল পর্যন্ত এদেশের মানুষের কাছে অপরিচিতই ছিল। ব্রিটিশ পার্লামেন্ট 1773 সালে গভর্নর জেনারেল ইন কাউন্সিলকে বিধি প্রণয়নের ক্ষমতা এবং 1883 সাল থেকে ব্রিটিশ পার্লামেন্ট পদ্ধতি অনুসরণ করে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে। 1861 সাল থেকে শুরু করে 1947 সালে ভারতের ব্রিটিশ শাসন আমলের পূর্ব পর্যন্ত কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদ যথাক্রমে কেন্দ্রীয় ও প্রাদেশিক বিষয়ে আইন প্রণয়ন করে আসছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তী সময়ে 1971 সাল পর্যন্ত শাসনতন্ত্রের অধীনে নির্বাচিত সংসদ আইন পাশ করত। 1972 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশের শাসনতন্ত্র বলবৎ হওয়ার পর আইন প্রণয়নের জন্য ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচিত হয়। প্রায় সব বিল উত্থাপন করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। খুব অল্প সংখ্যক বেসরকারি সদস্যের বিল সংসদীয় বিধিমালার বা বিধিবিধান অনুযায়ী সংসদের কোনো সদস্য দ্বারা
উত্থাপন করা হয়। সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয় নীতি নির্দেশনা সংক্রান্ত নথিপত্র তৈরি করে এবং একটি প্রাথমিক বিলের খসড়া তৈরি করে। সারাংশসহ বিলের খসড়া ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদনের জন্য ক্যাবিনেট ডিভিশনে প্রেরণ করা হয়। ক্যাবিনেটের অনুমোদনের পর যে মন্ত্রণালয় এ বিল উত্থাপন করেছে সেই মন্ত্রণালয়কে বিলের চূড়ান্ত খসড়া তৈরি করার নির্দেশ দেওয়া হয়। ক্যাবিনেট তা বিবেচনা করে দেখেন। ভূমি আইনটি যখন উত্থাপন করা হয়েছিল চূড়ান্ত খসড়া, তখন এটা তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। উনি এখন করাপ্টেড, সেই সাইফুজ্জামান চৌধুরী উপস্থাপন করেছিল। তারপর এভাবে ক্যাবিনেটে তা বিবেচনা করে দেখার পরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে হয় একটি চূড়ান্ত খসড়া তৈরি বিল করবে, নয়তো খসড়া বিলটি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবে। তারপর চূড়ান্ত খসড়া বিল অথবা খতিয়ে দেখা বিল উদ্যোক্তা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয় এবং অনুমোদন প্রাপ্তির পর এটাকে সংসদের সচিবালয়ে পাঠানো হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ড্রাফট বিল পরীক্ষা নিরীক্ষার জন্য ল কমিশনে পাঠাতে পারে এবং কমিশনের প্রতিবেদন পাওয়ার পর বিলটি কমিশনে পরামর্শ অনুযায়ী পরিমার্জন করা হয়। এই বিলটি উদ্যোক্তা মন্ত্রণালয়ের নিকট পাঠানোর আগে এই কাজ সম্পন্ন করা হয়। কোনো অর্থ বিল রাষ্ট্রপতির অনুমোদন ব্যতিরেকে জাতীয় সংসদে উপস্থাপন করা যায় না। মহামান্য রাষ্ট্রপতির সুপারিশের পর স্পিকার বিলটিকে সংসদে উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করে। বিলটি সংসদে উপস্থাপনের পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রী সংসদ সদস্যদের ওই বিলের কপি প্রদান করে। বিল উপস্থাপনকে ফার্স্ট রিডিং বলা হয়। তারপর এই বিলটির উপর বিশদ আলোচনার জন্য আরেকটি তারিখ ধার্য করা হয়, যাকে বিলের সেকেন্ড রিডিং বলে অভিহিত করা হয়। এই পর্যায়ে বিলের উপর আলোচনা হতে পারে অথবা একটি স্থায়ী কমিটি অথবা বাছাই কমিটির কাছে পাঠানো অথবা জনমত যাচাইয়ের জন্য প্রচার করা যেতে পারে। জনগণের যাচাই বাছাইয়ের জন্য, জনগণের মতামত নেওয়ার জন্য এটা প্রচার করা যেতে পারে। কমিটি রিপোর্ট সহ বিলটিকে সংসদে পাঠাবে। এরপর রিপোর্ট সহ বিলটি বিবেচনার জন্য রাখা হয়। বিলটি গৃহীত হলে স্পিকার ভোটের জন্য সংসদে পেশ করেন। বিলটি যদি কোনো সংশোধনী আনার প্রস্তাব করা হয় এবং ভোটে দেওয়া হয়, তখন সংশোধিত বিলটি সংসদে বিবেচনার জন্য পেশ করা হয়। সেকেন্ড রিডিংয়ের পর যদি কোনো বিল পাস হয় তাহলে একে থার্ড রিডিং বলা হয়। কোনো বিল পাস হতে হলে উপস্থিত সংসদ সদস্যদের অধিকাংশের ভোটের প্রয়োজন আছে। বিল পাস হওয়ার পর স্পিকার এতে স্বাক্ষর দান করেন। এরপর বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতির পর বিলটি জাতীয় সংসদের একটি আইন হিসেবে সরকারি গেজেটে ছাপা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যখন জাতীয় সংসদে অধিবেশন থাকে না অথবা সংসদ ভেঙে দেওয়া হয়, রাষ্ট্রপতির যদি প্রতীয়মান হয় যে এমন একটা অবস্থা বিরাজ করছে যার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারেন যা সরকারি গেজেটে মুদ্রিত হয়। এই অধ্যাদেশের আইনের সমপরিমাণ ক্ষমতা থাকে, কিন্তু এই অধ্যাদেশ শাসনতন্ত্রের পরিপন্থী হতে পারে না। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে যদি এই অধ্যাদেশ অনুমোদিত না হয়, সেক্ষেত্রে 30 দিন অতিবাহিত হওয়ার পর অধ্যাদেশের কোনো কার্যকারিতা থাকে না। এই ধরনের সমাদিষ্ট আইনকে রুল অথবা রেগুলেশন অথবা অর্ডার বলা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন যে এখানে বলা হয়েছে এই ধরনের সমাদিষ্ট আইনকে রুল অথবা রেজুলেশন অথবা অর্ডার বলা হয়। এ ধরনের রুল, রেজুলেশন বা অর্ডার মূল আইন অথবা অধ্যাদেশের পরিপন্থী কিন্তু হতে পারে না। অনুরূপভাবে জাতীয় সংসদ কর্তৃক পাশকৃত কোনো অধ্যাদেশ অথবা আইন শাসনতন্ত্রের পরিপন্থীও হতে পারে না। সমাদিষ্ট বা উপ আইনকে 3টি ভাগে ভাগ করা যায়: বিধি, প্রবিধি ও আদেশ। মন্ত্রণালয় কর্তৃক তৈরি সমাদিষ্ট আইনকে রুল বলা হয়। রেগুলেশন তৈরি করে বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ, প্রশাসনিক সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ তৈরি করে অর্ডার। সংশ্লিষ্ট বিভাগ অথবা অপর কর্তৃপক্ষ সমাদিষ্ট আইনের
প্রাথমিক খসড়া তৈরি করে তারপর অনুমোদনের জন্য নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে পাঠানো হয়। অনুমোদনের পর খসড়াটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ড্রাফটিং বিশেষজ্ঞের পরীক্ষার জন্য পাঠানো হয়। খসড়াটি চূড়ান্ত হলে যে মন্ত্রণালয়ে তা পাঠিয়েছিল সেখানে এর পরীক্ষা ও চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়ে থাকে। এই ধরনের অনুমোদনের পর চূড়ান্ত খসড়া রুল বা রেগুলেশন সরকারি গেজেটে প্রকাশিত হয়। এই ধরনের প্রকাশনা ব্যতীত কোনো রুল অথবা রেগুলেশন কার্যকর হতে পারে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন যে একটি আইন কীভাবে প্রণয়ন করা হয় এবং এই প্রণয়নকৃত আইনকে কখন জনসমক্ষে খসড়া হিসেবে দেওয়া হয় এবং জনগণের মতামতের ভিত্তিতে একটি প্রজ্ঞাপন জারি করে তারপরে আইন পাশ করা হয়। তেমনি একটি আইন বাতিল করাও কিছু প্রসিডিউর রয়েছে। সো এখন ভূমি আইনটি বাতিল হবে কিনা থাকবে সেটা জনগণের উপরে ডিপেন্ড করে, বর্তমান সরকারের উপরে ডিপেন্ড করে। সো আশা করি বুঝতে পারলেন যে ভূমি আইন থাকবে নাকি ভূমি আইন বাতিল হবে। এই ব্যাপারে মতামত দিতে পারেন, আপনাদের মতামতের আমরা গ্রহণ করব। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।